সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বরিশালের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় 110 জন ডেঙ্গু রোগী ভর্তি, শুধু বরগুনায় 57 জন। বিভিন্ন জেলায় 3 দিনের ফল মেলা শুরু, প্রতিপাদ্য দেশীয় ফল খাই, বেশি করে গাছ লাগে। বৈরী আবহাওয়ায় মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ, বন্দরনগরী চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট। বরিশাল ও বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত 24 ঘন্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 110 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একই সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 710 জন। এদিকে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন করে 57 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো 2105 জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 20 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরই মধ্যে 12 জন চিকিৎসক ও বেশ কিছু নার্স এই হাসপাতালে পদায়ন করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পটুয়াখালীতে গত 3 দিনে টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পায়রা বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে তীরের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। টানা বৃষ্টি হচ্ছে নওগাঁতেও। সকাল পর্যন্ত জেলায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বেনাপোল স্থলবন্দরে। টানা 3 দিনের বৃষ্টিপাতে স্থলবন্দরের স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও গুদামে হাঁটু পানি জমে থাকায় পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। এর ফলে কয়েকটি প্রবেশ গেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্দর সড়কের উচ্চতার চেয়ে গুদামগুলো নিচু হওয়ায় পানির স্বাভাবিক নিষ্কাশন সম্ভব হয় না, ফলে পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে এবং চলাফেরায় ভোগান্তি বাড়ছে। এছাড়া রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ 2 জন নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা। বুধবার রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ আদমজীবিহারি কলোনির আয়েশা ও ফারজানা। অভিযানে 84 পুরিয়া গাঁজা, 17টি দেশীয় অস্ত্র, সেনাবাহিনীর পোশাকের কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, 11টি মোবাইল ফোন এবং নগদ 7,113 টাকা জব্দ করা হয়। ফেনী সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 11 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে ছাগলনাই উপজেলার যশোপুর সীমান্তে এই ঘটনা ঘটে। এদের মধ্যে 1 জন পুরুষ, 7 জন নারী ও 3 শিশু রয়েছে। বিজিবি জানায়, বৈরী আবহাওয়ার সুযোগে রাত 2টার দিকে 11 জনকে বাংলাদেশে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিন করা সকলকেই আটক করেছে বিজিবি। তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা। দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী ফল মেলা। এবারের প্রতিপাদ্য দেশীয় ফল খাই, বেশি করে গাছ লাগাই। মেলায় দেশি বিদেশি নানা ধরনের ফল স্থান পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, আনারস, আখ, ড্রাগন, আপেল, মাল্টা ও করমচা। আয়োজকরা মনে করেন, এ ধরনের মেলা চাষিদের ফল চাষে উদ্বুদ্ধ করবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফল মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
নওগাঁর ফল মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। মেলায় প্রদর্শিত বিভিন্ন ধরনের ফল সম্পর্কে জানবো তার কাছে। মধুমাস মানেই হলো বিভিন্ন হরেক রকমের দেশি ফলের উৎপাদনের যে একটা সমারোহ। এই মধুমাসে কিন্তু আমাদের দেশীয় যে ঐতিহ্য দেশি ফলগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়। বিভিন্ন স্টলে কিন্তু ফলের গাছ থেকে শুরু করে হরেক রকমের দেশি যে ফলগুলো আছে সেই ফলগুলোর প্রদর্শন করা হচ্ছে। যে কারণে মেলার আয়োজন করা হয়েছে সেটি হলো যে দেশি ফলের সঙ্গে বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম এবং সকল মানুষের পরিচয় করে দেওয়ার লক্ষ্যে এবং আমাদের দেশীয় ফল যেগুলো আছে সেই সব ফলগুলো থেকে আমরা সহজেই কি পুষ্টিগুণ পেতে পারি সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু দেশব্যাপী এই দেশীয় ফলমেলার আয়োজন চলছে। বিশেষ করে দেশি ফল সম্পর্কে যেন তারা সম্যক ধারণা পায় এবং দেশি ফলগুলো তো কি পুষ্টিগুণ আছে সেই বিষয়ে একটা সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু মেলার আয়োজন করা হচ্ছে। তো মেলার আয়োজন কেন করা হয়েছে এবং মেলা থেকে একটি দর্শক এসে কি বিষয়ে ধারণা নিয়ে যেতে পারবে সেই বিষয়ে জানবো নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে। ধন্যবাদ। দেশি ফল বেশি খায়, আসুন গাছের ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই 3 দিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে। আমরা আসলে সারা বছরব্যাপী ফল থেকে পুষ্টি পেতে চাই। এই মেলার যে আয়োজন, এই লক্ষ্যকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী তৎপর রয়েছি। এমন ফল মেলা প্রতি বছরে যদি আরও বৃহৎ আকারে আয়োজন করা যায় এবং সেই সব মেলাতে যদি বিভিন্ন এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ এবং দর্শনার্থী সহ সবাইকে যদি আপনার সেই মেলাতে যদি আসার যদি সুযোগ দেওয়া হয় এবং এই মেলাটা যেন আগামীতে আরও বৃহৎ আকারে বড় আকারে যদি করা হয় তাহলে আমাদের দেশীয় ফল যেগুলো আছে সেগুলো সম্পর্কে যেমন মানুষ জানবে এবং সেই সঙ্গে আমাদের যে উদ্যোক্তা আছে এবং কৃষকরা আছে তারাও এইসব দেশি ফলগুলো সম্পর্কে জানবেন এবং দেশি ফলগুলো চাষ করতে তারা উদ্বুদ্ধ হবে, এমনটা জানিয়েছে মেলায় আসে বিভিন্ন দর্শনার্থী এবং মেলা সংশ্লিষ্ট যারা আছে তারা। তো এই ছিল জাতীয় ফল মেলা নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। স্বাদ ও গুণগত মানে নরসিংদীর আনারসের খ্যাতি দেশ জুড়ে, তাই এর চাহিদাও বেশি। জেলার বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে এই আনারস চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। এবার নরসিংদীতে প্রচণ্ড খরা ও আগাম বৃষ্টিতে আনারসের ব্যাপক ফলন হয়েছে। তবে বৃষ্টি কিছুটা কম হওয়ায় আনারসের আকার তুলনামূলক ছোট। সনাতন পদ্ধতিতে চাষাবাদের কারণে ফলন কিছুটা কম হচ্ছে বলে জানান চাষিরা। ভালো উৎপাদন ও বেশি দামে আনারস বিক্রি করতে পেরে খুশি তারা। এটা খাইলে খুব গুণমান, এখানের মাটিটা খুব গুণমান। জেলার বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হলেও পলাশ উপজেলার রাবান এলাকার ঘোড়াশাল জাতের আনারসের সুনাম রয়েছে দেশব্যাপী। এটি তুলনামূলক মিষ্টি ও সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি। পাইকারি বাজারে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। ফলন ভালো হয়েছে কিন্তু আনারস ছোট হয়েছে, ছোট হওয়াতে মনে করেন আঙ্গুর দাম কম পাইতেছি আমরা। আশপাশের জেলাতেও আনারসের আবাদ ছড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নরসিংদী মনোহরদী উপজেলায় এই আনারসের এরিয়া খুবই বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা ভালো মূল্য পাওয়ায় এটি চাষ করতে আগ্রহী হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এসিড সয়েলে যে মাটি অম্লীয় ধরনের মাটিতে এটি আবাদ আরও বাড়বে। এবার জেলায় 300 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। ফরিদপুর সদরে পদ্মার দুর্গম চরে ঘোড়ার গাড়ি হয়ে উঠেছে যাতায়াতের একমাত্র মাধ্যম। চরের একমাত্র পাকা সড়ক নদী ভাঙনে বিলীন হয়, বিকল্প নেই চরবাসীর। দুর্ভোগ কমাতে একটি সড়ক নির্মাণের দাবি তাদের। এটি ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গেন্দুমোল্লার হাট চর। পদ্মা নদীর এই চরে একসময় পাকা সড়ক থাকলেও নদী ভাঙনে সেই সড়কের চিহ্নও খুঁজে পাওয়া যায় না। ঘোড়াদের চকে যত ফসল আছে, ভুট্টা, দইনা, যত ধরনের ফসল আছে সবকিছু দেখা যায় মাঠে থেকে আমরা বাড়িতে আনি, আবার কিছু কিছু মাল আমরা মাঠে থেকে বাজার নিয়ে আলাই ঘাটে। আমাদের সংসার চলে, সময়তে গরু ঘাস কাটি, সময়তে মানুষের খেত দেই, এইভাবে চলি। বাধ্য হয়ে দুর্গম এই চরের বাসিন্দারা ব্যবহার করছেন ঘোড়ার গাড়ি। জমি থেকে ফসল বাড়িতে নেওয়া এবং বিক্রির জন্য নদীর পাড়ে নেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজে ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। শুধু মালামাল পরিবহনই নয়, ঘোড়ার গাড়ির উপরই নির্ভরশীল প্রত্যন্ত এই চরের মানুষ। ভুট্টা টানি, গম টানি, পেঁয়াজ টানি, রসুন টানি, সর্ষে টানি, খেসারি কলি টানি, সব এই ঘোড়ায় চলাফেরা করি। আবার দেখা যায় যে বিপদ আছে মানুষের,
অসুবিধাই আছে, বুড়া মানুষ কথা আছে, হাসল না লাগে, এইগুলো নেই। এই চরের বেশিরভাগ বাড়িতে ঘোড়া আছে। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে অনেক পরিবার। তবে ঘোড়ার গাড়িতে শিশু, বৃদ্ধ ও রোগী নিয়ে বিপাকে পড়তে হয় চরের বাসিন্দাদের। আমাদের এখানে ডাক্তারের খুবই সমস্যা। সেই ক্ষেত্রে যদি চরে মনে করেন যে সরকারি ডাক্তার এসে এগুলো ট্রিটমেন্ট করতো, আমরা অনেকেই উপকৃত হতাম। চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর আশা, একটি সড়ক পথ তৈরি করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাত বাড়িয়ে দিবে সরকার। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। সাগর উত্তাল থাকায় এলএনজি সরবরাহকারী জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না, ফলে মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। আজকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বন্দরনগরী চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। একজন চালককে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টারও বেশি সময় ধরে। তবে অপেক্ষার পরও গ্যাস পাওয়া যাচ্ছে না। সবগুলো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দিয়ে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। আমি প্রথমে গেছি বরপুল গ্যাস নেওয়ার জন্য, ওখানেও পাম্প বন্ধ। তারপর আসলাম তাসপিয়া পাম্পে সাগরিকার আগে, ওটাও বন্ধ। এখন আসলাম টাইগার পাস, ওটাও বন্ধ। লাস্টে এটাতে আসলাম, ওই আপনার ওয়াশার মোড় পাম্প, এটাতে আসলাম, এখন এটাও বন্ধ। গ্যাস তো কালকে রাতের থেকেই সংকট, গ্যাস কোনো রকমে কোনো পাম্প থেকে নিতে পারতেছি না। এখনো আমার গাড়িতে গ্যাস নাই, আমি জায়গা থেকে লড়তেও পারতেছি না। গ্যাস পাম্প সবগুলো বন্ধ, তারপর সকালে নিতে পারিনি। তো 11টার দিকে বেরিয়ে দেখতেছি গ্যাস নেওয়ার জন্য গ্যাস পাই কিনা। এখানে আসলে লাইন দিছি, তো বলতেছে এখানে লাইনে গ্যাস নাই। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার বিষয়ে আগাম কোনো তথ্য তাদের কাছে ছিল না। কাস্টমাররা গ্যাস পাইতেছে না, আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না। ওটা যদি আগে থেকে জানাই তো মনে করেন কাস্টমাররা অন্য একটা নিত, পদক্ষেপ নিত। দিব থেকে লাইনের গ্যাস থাকলে না দিব, লাইনে গ্যাস নেই, বন্ধ। সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে অসুবিধা হওয়ায় নগরীতে গ্যাস সরবরাহ সংকটে পড়ে। ফলে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে দুপুরে একটি জাহাজ টার্মিনালে ভেড়ায় আজকের মধ্যে সমস্যার সমাধানের আশা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, বুধবার সন্ধ্যায় তা নেমে আসে 195 মিলিয়নে। দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রাম মহানগর পুলিশের পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্লেড মাসুম নামে কুখ্যাত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাত 12:30টার দিকে পাহাড়তলী থানাধীন জেলেপাড়ার রানী রাসমণিঘাট ওভারব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। দুপুরে সিএমপির কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ রানা। তিনি জানান, অভিযানের সময় মাসুমের কাছ থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন এবং একটি প্রসেসর উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র ও গুলিগুলো পাহাড়তলী থানা এলাকা থেকে পূর্বে লুট হওয়া অস্ত্র ভাণ্ডারের অংশ বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে ও ছিনতাইয়ের ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। বৃহস্পতিবার বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্তত 30টি দল, যার মধ্যে 2টি জোট আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলম। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর।
এ সময় আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের বিষয়ে জানতে চান। প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 41 ধারা অনুযায়ী এক বা একাধিক অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া যেতে পারে। আগামী 25 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আগামী 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, এই ছুটি এবছর থেকে প্রতি বছর পালিত হবে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে তোলা হতে পারে 2021 সালের জুলাইয়ে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর অধ্যাপনা করেন তিনি। পরে প্রেষণে ছুটি নিয়ে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্ব পালন করেন শামসুল আলম। রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। বুধবার রাত 1:15টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম। মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করা হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশের 3 জন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এদের মধ্যে চিকিৎসা শেষে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অপর 2 পুলিশ সদস্য এখনও চিকিৎসাধীন। এই ঘটনায় একটি প্রাইভেট কার সহ 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় রোহিঙ্গা সংকট, শুল্ক, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে ক্রিস্টোফার ল্যান্ডো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ট্রাম্প এমন আগ্রাসী সিদ্ধান্ত নিলেও যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও হোয়াইট হাউসের সামনে। শান্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবও। ইরান ইসরায়েল সংঘাত শুরুর 7 দিন পর এসে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান উভয় পক্ষকে। তবে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা থেমে নেই। বৃহস্পতিবার সকালে জেরুসালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বীর সেবার সোরকা হাসপাতালে আঘাত হানে। এদিকে ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইসরায়েলের সাথে সংঘাতের মধ্যে ইরান এখন পর্যন্ত মস্কোর কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বরিশালের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় 110 জন ডেঙ্গু রোগী ভর্তি, শুধু বরগুনায় 57 জন। বিভিন্ন জেলায় 3 দিনের ফল মেলা শুরু। প্রতিপাদ্য, দেশীয় ফল খাই, বেশি করে গাছ লাগাই। বৈরী আবহাওয়ায় মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ। বন্দরনগরী চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।